হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ সেনগুপ্ত এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। মডার্ন হিস্ট্রিতে আমরা স্পেকট্রাম পাবলিকেশনের এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এই বইটা অ্যানালাইসিস করছিলাম এবং এইটার মাধ্যমে আমি তোমাদেরকে মডার্ন হিস্ট্রি এটা পড়াচ্ছি। তো তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওগুলো দেখার পরে অবশ্যই এই বইটাকে আবার পড়া বা তোমাদের এই নোটসগুলো আমি টেলিগ্রামে দেবো, সেই নোটসগুলো পড়া। এখানে মেনলি যে বইতে যেটা লেখা রয়েছে সেটাই এখানে অ্যাকচুয়ালি লেখা রয়েছে। তো তোমরা যারা বই কিনতে পারছো না, যাদের অসুবিধা আছে, অবশ্যই এই নোটসটা তোমরা ফলো করতে পারো। সেম জিনিস লেখা রয়েছে এবং এই বইটা খুব ইম্পর্টেন্ট একটা বই, মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস মেন্স যে কোনো অন্যান্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা ডিপ স্টাডি করতে চাইছো, যারা প্রপারলি ব্যাপারটা বুঝতে চাইছো, তোমাদের এইরকম বইগুলো পড়তেই হবে। বই পড়ার কোনো বিকল্প নেই। তো আমার কাজ শুধু সেই বইগুলোকে পড়তে তোমাদের হেল্প করা। আমি এখানে যে লেখাগুলো রয়েছে সেগুলোকেই একটু তোমাদের সহজ করে বোঝাবো, এটাই হচ্ছে আমার কাজ। তো চলো শুরু করবো আজকের ভিডিও। তার আগে তোমরা যদি ফেসবুক পেজে আমাকে ফলো না করে থাকো বা টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে এখানে যদি ফলো না করে রাখো, এই দুটো ফলো করে নাও। ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এই দুটোতেই আমি এই পিডিএফ গুলো দিই, আর অন্যান্য ক্লাসের টাইম নোটিফিকেশন এইগুলো আমি এখানে দিয়ে থাকি এই দুটো জায়গাতে। আর যে গ্রুপটা রয়েছে দ্য জিকে একাডেমি গ্রুপ, এখানে তোমরা কোশ্চেন করতে পারো আমাকে, এখানে তোমরা নিজেরা মেসেজ করতে পারো, নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারো। তো এখানেও জয়েন হয়ে যাও। তো অবশ্যই তোমরা এগুলো করো যারা এই নোটিফিকেশনগুলো চাও তারা। যদি তোমরা এই চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দিও এবং পরবর্তী ভিডিও তোমরা সহজে পেয়ে যাবে, নোটিফিকেশন পেয়ে যাবে। সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তোমরা করে এই চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে থেকো। তো মানে তোমরা সাবস্ক্রাইব করে নিও, ওকে? আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও। চলো, এখানে দুটো প্লে লিস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের ইউটিউবে যে প্লে লিস্ট অপশান রয়েছে সেখানে চলে যাবে, দেখবে দুটো প্লে লিস্ট তৈরি করা রয়েছে। একটা প্লে লিস্টে রয়েছে ডাব্লিউবিসিএস এর জন্য, প্রিপেয়ার ফর ডাব্লিউবিসিএস। এখানে ডিপ স্টাডি আমরা করছি, এই প্লে লিস্টগুলো কারেন্টলি চলছে। তো এখানে আমি অ্যাকচুয়ালি যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে পড়াচ্ছি বা আর একটু ডিপে নিয়ে গিয়ে তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাদের যে কোনো পরীক্ষার জন্য, মেন্সের জন্য খুব হেল্প হয়। এছাড়াও অন্যান্য যারা পরীক্ষা যারা দিচ্ছ তারাও দেখতে পারো, এখান থেকে তোমরা সমস্ত কিছু পাবে। আর জেনারেল স্টাডিজের একটা প্লে লিস্ট রয়েছে, একটা সিরিজ রয়েছে, যেগুলো কমপ্লিট হয়ে রয়েছে প্লে লিস্টগুলো, যেগুলো বেসিক স্টাডির জন্য, যারা প্রথম বা অনেকদিন পরে এই সমস্ত সাবজেক্টগুলো, ভূগোল বা ইতিহাস এগুলো শুরু করছো, তারা এগুলো দেখতে পারো। বা তোমরা যদি মনে করো যে তোমরা ডিপ স্টাডি না করে ওভারঅল একটা জিনিস তোমরা দেখবে, তাহলে এই জেনারেল স্টাডিজ যে প্লে লিস্টটা সেটা দেখতে পারো। তো চলো আজকে আমরা শুরু করি আজকের টপিক। আজকে যে টপিকটা রয়েছে এখান থেকে আমাদের পরপর আমাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটা টপিক তোমাদের জন্য রয়েছে। যে টপিকটা আজকে হচ্ছে, এই বইতে তোমরা যাদের কাছে বই রয়েছে তারা দেখবে চ্যাপ্টার নাম্বার 13-এ 13 নম্বর চ্যাপ্টারে এটা রয়েছে, এই টপিকটা রয়েছে, ফার্স্ট ফেজ অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস। অর্থাৎ যে বৈপ্লবিক যে আন্দোলনগুলো শুরু হয় তার ফার্স্ট ফেজ 1907 থেকে 1917 খ্রিস্টাব্দের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল সেইগুলো নিয়ে আমাদের এখানে ডিসকাশন রয়েছে। তো তোমরা অবশ্যই, বারে বারে বলছি যে শুধু ভিডিও দেখবে না, ভিডিওটা আমার শুধু তোমাদের হেল্প করার জন্য, পড়তে সুবিধা করার জন্য। তোমাদের নিজেদেরকে অবশ্যই আরো পড়তে হবে এবং আমি বলবো যে একটাই বইয়ের ওপর থাকো। মডার্ন হিস্ট্রির জন্য আমি এই বইটাকে সাজেস্ট করছি, স্পেকট্রাম পাবলিকেশনের রাজীব ভাইয়ের লেখা এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। এখনো পর্যন্ত আমি যে কটা বই পড়লাম তার মধ্যে মডার্ন হিস্ট্রির উপর এটা বেস্ট বই। ওকে, চল শুরু করি আজকের টপিক। প্রথমে আমাদের জানতে হবে যে এই অ্যাক্টিভিটিস গুলো, বৈপ্লবিক যে আন্দোলনগুলো সেগুলো শুরু হলো কেন? হোয়াই দ্য সার্চ অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, এগুলো শুরু হলো কেন? এই সময়ে তোমরা এর আগের থেকে যারা অলরেডি তোমরা এই অবধি এসছো আস্তে আস্তে পড়তে পড়তে, তোমরা জানো যে এই সময় অনেকগুলো ঘটনা ঘটে গেছে। প্রথম কথা, বঙ্গভঙ্গের মতো একটা বিশাল বড় ঘটনা এই সময় ভারতের মানুষ প্রত্যক্ষ করেছে এবং এইটা একটা বড় ব্যাপার ছিল মানুষের ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তার আগের যে আন্দোলনগুলো ছিল বা তার আগে যে অর্গানাইজেশনগুলো প্রতিষ্ঠিত হচ্ছিল, সেইগুলো মেনলি এলিট ক্লাস, যারা একটু উচ্চবিত্ত শ্রেণী, তাদের মধ্যেই আন্দোলন ব্যাপারটা সীমিত ছিল এবং সেই আন্দোলনে সাধারণ মানুষ অতটা তো যোগদান করেনি।
প্লাস সেই আন্দোলনগুলো এরকম ছিল না যে কোনো একটা কিছুর বিরুদ্ধে খুব বড়সড় প্রতিবাদ এরম নয়, তারা আবেদন নিবেদন করতো, মেনলি যেটা নরমপন্থীদের আন্দোলন ছিল, আবেদন নিবেদন নীতি এই সমস্ত কিছু চলতো। তারা রিফর্ম করবার চেষ্টা করেছিল, তারা কোনোদিনই চায়নি যে ভারত থেকে ব্রিটিশদের একদম সরিয়ে দেওয়া হবে, সেখানে ভারতীয়রা রাজত্ব করবে, এরকম তারা কোনোদিনই চায়নি। কিন্তু এই সময় থেকে, বঙ্গভঙ্গের পরবর্তী সময় থেকে এই জিনিসটা ব্যাপকভাবে উঠে আসতে শুরু করে। কারণ আমি আগের যে ভিডিওটা করেছিলাম বঙ্গভঙ্গের উপর, তোমরা জানো যে সেখানে যারা স্টুডেন্ট ছিল, ছাত্ররা খুব ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল, এবং সেই সময়টাতে, বঙ্গভঙ্গের সময়টাতে যারা নরমপন্থী লিডার ছিল তাদের থেকে চরমপন্থী লিডারদের একটা ফলোইং অনেক বেশি বেড়ে গেছিল। নরমপন্থীদের ওপর মানুষ অতটা ভরসা করতে পারছিল না যতটা চরমপন্থীদের ওপর করতে পেরেছিল। এরপর থেকে আরো হয় কি, চরমপন্থীর থেকে আরো একটু এগিয়ে গিয়ে এই সময়ের আন্দোলনগুলো শুরু হয়, এবং এইখানে আমরা যাদের সম্পর্কে, যে সমস্ত গ্রুপের সম্পর্কে বা যাদের সম্পর্কে আলোচনা করব, তাদের মূল বক্তব্য হচ্ছে আমরা এমন কিছু ঘটনা ঘটাবো যেইগুলো ব্রিটিশদের ভয় ধরিয়ে দেবে এবং তারা বাধ্য হবে এখান থেকে চলে যেতে, অর্থাৎ সশস্ত্র বিপ্লব, এক কথায় সশস্ত্র বিপ্লব। তো এখানে প্রথম যে পয়েন্টটা বলা হচ্ছে, দেখো তো, অ্যাক্টিভিটিস অফ রেভলিউশনারি হিরোইজম স্টার্টেড অ্যাজ এ বাই প্রোডাক্ট অফ দ্য গ্রোথ অফ মিলিটেন্ট ন্যাশনালিজম। যে এর আগে একটা আমি জায়গায় আলোচনা করে এসেছিলাম যে আগের কোনো একটা ভিডিওতে, যে মিলিটেন্ট ন্যাশনালিজম বা উগ্র জাতীয়তাবাদ যে জিনিসটা, সেটারই একটা বাই প্রোডাক্ট, তারই একটা ভাগ হচ্ছে, তারই একটা অংশ হচ্ছে এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিস। তো এই যে আন্দোলনটা, সেটা শুরু হয় বয়কট এবং স্বদেশী আন্দোলনের মাধ্যমে। এইটাই মেন কারণ এই রেভলিউশনারি অ্যাক্টিভিটি শুরু হওয়ার জন্য। এবং 1917 খ্রিস্টাব্দ অব্দি একটা বড় টাইম এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিস গুলো ব্যাপকভাবে ভারতে চলে। এবং এরপরে 1917-র পর থেকে তোমরা জানো যে আস্তে আস্তে গান্ধীজি ভারতে অ্যাক্টিভ হতে শুরু করবে, সেই সময় আন্দোলন কিছুটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তার আগে অব্দি একটা বড় সময় এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিস গুলো চলতে থেকেছিল। The second phase started as a fallout of the non-cooperation movement. এই যে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, মাঝখানে একটা টাইম স্টপ হয়ে থাকবে যখন গান্ধীজি ভারতে বিভিন্ন আন্দোলন করছেন, সেই সময় আবার সেটা শুরু হবে যখন নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন হচ্ছে অসহযোগ, অসহযোগ আন্দোলন যখন হবে, বন্ধ হয়ে যাবে, তারপর থেকে আবার এই জিনিসটা শুরু হবে। তো আমরা ফার্স্ট ফেজটা পড়ছি, আজকের টপিকই হচ্ছে ফার্স্ট ফেজ। তো সেই ফার্স্ট ফেজটা 1917 খ্রিস্টাব্দ অব্দি চলছিল। এখানকার যারা লিডার ছিল, এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিসের যারা লিডার ছিল, তাদের সম্পর্কে অবশ্যই একটু পরে দেখব। তাদের মূল বক্তব্য ছিল যে তোমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, তোমাদেরকে দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। দে কল্ড আপন দ্য ইউথ টু মেক স্যাক্রিফাইস, ফেল টু ক্রিয়েট অ্যান এফেক্টিভ অর্গানাইজেশন। তারা বলেছিল যে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, তাহলেই দেশের জন্য স্বাধীনতা আনা সম্ভব। এবং এদের মূল বক্তব্যই ছিল স্বাধীনতা আনতে হবে, কোনো আইন সংশোধন নয়, কিছু নয়, ডাইরেক্ট আমাদের স্বাধীনতা আনতে হবে, এটাই এদের বক্তব্য ছিল। তো আমাদের কয়েকটা জায়গাতে মেনলি এই যে আন্দোলনগুলো বেশিভাবে হয়েছিল, সেটার মধ্যে প্রথম হচ্ছে বাংলা। বাংলা থেকেই এই জিনিসটা ব্যাপকভাবে উঠে এসেছিল, এবং বাকি জায়গাতে মহারাষ্ট্র, এই সমস্ত জায়গাতে পাঞ্জাব, এই সমস্ত জায়গাতেও এই আন্দোলনগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, এবং এই সমস্ত জায়গাতে একাধিক গ্রুপ খোলা হয়েছিল যেগুলো এইরকম আন্দোলনগুলো চালিয়ে নিয়ে যেত। ফার্স্ট হচ্ছে বেঙ্গল। By the 1870, Calcutta's student community was honeycombed with secret societies, but these were not very active. তো 1870 থেকে অ্যাকচুয়ালি যদি বলো যে এরকম অর্গানাইজেশনগুলো আস্তে আস্তে গঠন হচ্ছিল। 1870 থেকে এরকম কিছু অর্গানাইজেশন গঠন হয়, কিন্তু সেগুলো অতটা বেশি অ্যাক্টিভ ছিল না। কিন্তু 1900 সাল থেকে এই জিনিসগুলো, এই অর্গানাইজেশনগুলো প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হতে থাকে। ইন 1902, 1902 খ্রিস্টাব্দে মেদিনীপুর, আন্ডার যতীন্দ্রনাথ বসু and Calcutta, the অনুশীলন সমিতি founded by প্রমথনাথ মিত্র এবং যতীন্দ্রনাথ ব্যানার্জি, বীরেন্দ্র কুমার ঘোষ and other। তো 1902 খ্রিস্টাব্দ থেকে এই জিনিসগুলো খুব বেশিভাবে হয়। 1902 খ্রিস্টাব্দে এরকম কয়েকটা অর্গানাইজেশন খোলা হয়, যেমন মেদিনীপুরে একটা অর্গানাইজেশন খোলেন যতীন্দ্রনাথ বসু, এবং কলকাতাতে বিখ্যাত যে অর্গানাইজেশনটা সেটা হচ্ছে অনুশীলন সমিতি। এই
অনুশীলন সমিতি একাধিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবেন এবং এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করছেন প্রমথনাথ মিত্র, যতীন্দ্রনাথ ব্যানার্জি এবং বারীন্দ্র কুমার ঘোষ। ইনি হচ্ছেন আমাদের প্রমথনাথ মিত্র, ইনি এটা প্রতিষ্ঠা করেন, এরা এটা প্রতিষ্ঠা করে। In April 1906, অনুশীলন সমিতি started the weekly যুগান্তর। অনুশীলন সমিতির মধ্যে থেকেই একটা সংবাদপত্র প্রকাশিত হতে শুরু করে যার নাম হচ্ছে যুগান্তর, এবং এটা বারীন্দ্র কুমার ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত এরা এটাকে অর্গানাইজ করেছিল, এবং এরপর থেকে এই দলটা যুগান্তর দল নামে পরিচিত হয়, এবং যুগান্তর দল ভারতে একাধিক রেভলিউশনারি অ্যাক্টিভিটিজের মধ্যে জড়িত ছিল। তো এদের অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি কি ছিল, এই সময় যে ব্রিটিশদের অত্যাচার তার বিরুদ্ধে এরা ডাইরেক্ট কথা বলতো, এবং যুগান্তর পত্রিকাতে তারা সেইগুলোকে লিখে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করত। মেনলি এই সময় যে পুলিশের মাধ্যমে যে যারা অ্যাক্টিভিটিস করতো, অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের উপর যে অন্যায় অবিচারগুলো করা হতো সেইগুলো তারা তুলে ধরতো। যেমন যুগান্তর একটা গুরুত্বপূর্ণ লাইন লেখে, এটা খুব ইম্পর্টেন্ট, মানে একটা ফেমাস কোট, একটা ফেমাস লাইন যে the remedy lies with the people. The 30 crore people inhabiting India must raise their 60 crore hands to stop this curse of oppression. এখানে বলা হচ্ছে যে যুগান্তর দল এটা লিখেছিল, মানে যুগান্তর যে পত্রিকা তাতে এটা লেখা হয়েছিল যে মানুষকে উঠে আসতে হবে, মানুষকে জাগ্রত হতে হবে এবং মানুষকে হাতিয়ার তুলে নিতে হবে। কিভাবে? এই সময় 30 কোটি মানুষ যে রয়েছে তাদের সকলকে যদি তারা হাত তুলে নেয়, মানে হাতে অস্ত্র তুলে নেয়, তাহলে 60 কোটি হাত হবে। সেই 60 কোটি হাত একত্রিতভাবে যদি কাজ করে তাহলে ব্রিটিশদের তারা এখান থেকে সরিয়ে দিতে পারবে, বা এই সময় যে ঘটনাগুলো ঘটছে সেই জিনিসগুলোর তারা প্রতিবাদ করতে পারবে। তো এইরকম জিনিস তারা, এইরকম কথাবার্তা তারা লিখতে শুরু করে। স্বাভাবিকভাবে ব্রিটিশরা এটা ভালোভাবে নেবে না, ব্রিটিশদের বিরুদ্ধে এরকম লেখা হলে তারা ভালোভাবে নেবে না। 1907 খ্রিস্টাব্দে এই গ্রুপটা যুগান্তর যে দল তারা প্রথম একটা কাণ্ড ঘটায় বা একটা কাজ প্ল্যান করে, সেটা হচ্ছে স্যার ফুল্লার। ইনি একজন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বাংলা এবং আসামের যিনি 1907 খ্রিস্টাব্দে এই যুগান্তর যে দল তারা একটা প্ল্যান করে, এবং যার বিরুদ্ধে এটা করা হয় তার নাম হচ্ছে স্যার ফুল্লার। স্যার ফুল্লার এই সময় বাংলা এবং আসামের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, এবং তিনি একজন আনপপুলার ব্রিটিশ অফিসার ছিলেন, কারণ তিনি যারা ভারতীয় ছিল, অ্যাক্টিভিটিস করছিল এরকম তাদের প্রতি, বা যারা আন্দোলন করছে তাদের প্রতি একটা খুব খারাপ ব্যবহার ইনি করতেন, তাদের খুব কঠিন শাস্তির ব্যবহারে করতেন। তো সেই কারণে এনাকে একটা হত্যার চক্রান্ত এই সময় করা হয়। এরপরে 1907 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে আরো একজনের উপর এরা একটা টার্গেট করে, যার নাম হচ্ছে স্যার অ্যান্ড্রু ফ্রেসার। ইনি লিউটেন্যান্ট গভর্নর ছিলেন, এবং সেম কারণ, যারাই এই সময় আনপপুলার ব্রিটিশ অফিসিয়াল ছিল যারা অত্যাচার করতো তাদের প্রতি এরা এরকম মনোভাবগুলো দেখাতো, তারা এদেরকে হত্যা করার চেষ্টা করতো। তো ডিসেম্বর 1907 খ্রিস্টাব্দে এরকম একটা প্ল্যান করা হয়। এখানে ঠিক হয় যে এই অ্যান্ড্রু ফ্লেসার একটা ট্রেনে করে এক জায়গায় যাচ্ছিলেন, তো সেই ট্রেনটাকেই ডিরেল করা হবে, অর্থাৎ সেটাকে লাইনচ্যুত করা হবে, এরকম একটা প্ল্যান এরা করে। সব থেকে ইম্পর্টেন্ট যে ঘটনাটা এরা ঘটায় সেটা হচ্ছে 1908 খ্রিস্টাব্দে ঘটে। 1908 খ্রিস্টাব্দে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস কিংসফোর্টকে লক্ষ্য করে বোমা ছোড়েন। আগের যেগুলো ছিল সেগুলো হয়ে ওঠেনি, কিন্তু 1908 খ্রিস্টাব্দের এই ঘটনাটা ব্রিটিশদের নড়িয়ে দেয়। কিংসফোর্ট একজন জাজ ছিলেন, পেশায় তিনি জাজ ছিলেন, এবং যারা ভারতীয় আন্দোলনকারী ছিল তাদেরকে কঠিন শাস্তি দিতেন। হয়তো তার দোষ অতটা ছিল না, কিন্তু তাও তাকে খুব কঠিন শাস্তি দেওয়া হতো। তো এই কিংসফোর্ট খুব অত্যাচারী ছিলেন। মুজাফফরপুরে সেই সময় তিনি ছিলেন, এবং এরকম হয় যে এরকম জানতে পারে যারা অ্যাক্টিভিস্টরা, তারা যে এই কিংসফোর্ট একটা গাড়ি করে আসছেন,
এবং সেই গাড়িটা লক্ষ্য করেই এই বোমাটা ছোড়েন প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস। ক্ষুদিরাম বোস হচ্ছেন আমাদের দেশের প্রথম রাজনৈতিক শহীদ, যিনি ভারতের স্বাধীনতার জন্য বীরগতি প্রাপ্ত হয়েছিলেন। তো তিনি আমাদের প্রথম ভারতীয় শহীদ। তো যাই হোক, এই যে গাড়িটার কথা বলা হচ্ছে, সেই দিন ভাগ্যক্রমে কিংসফোর্ড সেই গাড়িতে ছিলেন না, সেই জায়গায় ছিলেন দুজন ব্রিটিশ মহিলা, তারা দুজন এখানে মারা যান। এই ঘটনাটা পুরোপুরি ব্রিটিশদের নাড়িয়ে দেয়। ব্রিটিশরা এই সময় থেকে ব্যাপকভাবে উঠে পড়ে লাগে এই সমস্ত যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের বিরুদ্ধে। অনুশীলন যে গ্রুপ, অনুশীলন সমিতি, তাকে ডাইরেক্ট ব্যান করে দেওয়া হয়। তার যারা মেম্বার রয়েছেন তাদের সকলকে গ্রেপ্তার করা হয়। অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্র ঘোষকে কনভিক্ট হিসেবে নেওয়া হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়। কারণ এই যে অর্গানাইজেশনটা, তার মেন প্রমুখ মুখ ছিলেন এরা দুজন, অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্র ঘোষ, দুই ভাই, অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্র ঘোষ। এবং এখানে একটা মামলা হয়, যেটা হচ্ছে আলিপুর কনস্পিরেসি কেস, আলিপুর বোমা মামলা। ওকে, আলিপুর বোমা মামলা, এটার আরো কয়েকটা নাম রয়েছে, সেটা হচ্ছে মানিকতলা বোম কনস্পিরেসি, মুরারিপুকুর কনস্পিরেসি। কনস্পিরেসি শব্দের অর্থ হচ্ছে চক্রান্ত, যদিও আমরা এটা চক্রান্ত বলবো না, এটা একটা লড়াই ছিল, ভারতীয়রা তাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তো এটাকে আমরা চক্রান্ত বলতে পারি না, কিন্তু এটার অ্যাকচুয়ালি নাম দেওয়া হয়েছে, ব্রিটিশরা যে নামটা দিয়েছে সেটা হচ্ছে আলিপুর কনস্পিরেসি কেস। তো যাই হোক, এই নামগুলো দেওয়া হয়। এখানে তোমরা জানো যে ক্ষুদিরাম বসু, তাকে ফাঁসি দেওয়া হয় এবং প্রফুল্ল চাকি নিজের পিস্তল থেকে নিজের মাথায় গুলি করে তিনি মারা যান। তো এরপরে পুরো এই যে অনুশীলন সমিতি, তাকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়। এই ঘোষ ব্রাদার্স যারা, মানে হচ্ছে অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্র ঘোষ, এদের ওপর মামলা যেটা করা হয়, মানে মেন এদের দোষ ছিল হচ্ছে তারা ব্রিটিশ রাজের বিরুদ্ধে তারা চক্রান্ত করেছে, এটা তাদের দোষ ছিল। এরকম দোষে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের উপর ট্রায়ালটা চালানো হয়। তখন চিত্তরঞ্জন দাস এগিয়ে আসেন। চিত্তরঞ্জন দাস একজন এই সময় খুব বড় লিডার, প্লাস তিনি পেশায় একজন উকিল ছিলেন। অরবিন্দ ঘোষকে করার জন্য, ডিফেন্ড করার জন্য তিনি এগিয়ে আসেন এবং তিনি অরবিন্দ ঘোষকে ছাড়িয়ে আনতে পারেন। তিনি প্রমাণ করে দেন যে অরবিন্দ ঘোষের কোনো দোষ এখানে ছিল না। কিন্তু বারীন্দ্র ঘোষ এবং অন্য আরেকজন ব্যক্তি, যার নাম হচ্ছে উল্লাসকর দত্ত, এদের দুজনকে গ্রেপ্তার করা হয় এবং এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। উল্লাসকর দত্তের দোষ ছিল হচ্ছে তিনি এই বোমা তৈরি করতেন, বোমা তৈরি করার কাজটা এই উল্লাসকর দত্তের ছিল, এবং বারীন্দ্র ঘোষ ইনি হচ্ছেন লিডার ছিলেন মেনলি, সেই কারণে এদের দুজনকে করা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদিও পরে এই মৃত্যুদণ্ড কমিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত করা হয়। এই মামলাটা যখন চলছিল, নরেন্দ্র গোসাই বলে একজন রাজ সাক্ষী হবেন বলে ঠিক হয়। মানে নরেন্দ্র গোসাই এই দলেরই একজন ব্যক্তি ছিলেন, এদেরই মেম্বার ছিলেন, এবং তিনি বলেন যে আমি সমস্ত কিছু বলে দেবো যে কে কি করেছে। তাহলে এটা যদি হয় তাহলে সবাই দোষী সাব্যস্ত হয়ে যাবে যে কোনো সময়, মানে তাদের ওপর একটা শাস্তি হবে। এইটা যাতে না হয়, নরেন্দ্র গোসাইকে দুজন ব্যক্তি হত্যা করে দেন জেলের মধ্যে। একজনের নাম সত্যেন্দ্রনাথ বোস, আরেকজনের নাম কানাইলাল দত্ত। জেলেই তাকে হত্যা করে দেওয়া হয়। এবং এরপরেও এই ট্রায়াল খুব বড়ভাবে চলতে থাকে এবং ফাইনালি যে ঘোষণা আসে যে এদের দুজনের যাবজ্জীবন কারাদণ্ড, এবং এখান থেকে অরবিন্দ ঘোষ ছাড়া পেয়ে যান। এরপরে এই সমস্ত ঘটনার পরেও ব্রিটিশরা এই সময় খুব হয়ে ওঠে যে যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের প্রতি তারা কঠিন হয়ে ওঠে। প্রচুর জায়গায় তল্লাশি করা হয়, সমস্ত কিছু করা হয়। তা সত্ত্বেও ভারতে এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো চলতে থাকছিল। যেমন 1908 খ্রিস্টাব্দে বাড়া ডিকয়েটি শব্দের অর্থ হচ্ছে ডাকাতি। এই সময়ের যে ডাকাতিগুলো, সেগুলোকে বলা হয় রাজনৈতিক ডাকাতি। রাজনৈতিক ডাকাতি এর কারণ হচ্ছে যারা এর সঙ্গে যুক্ত ছিল তাদের দরকার অর্থ, কারণ বোম তৈরি করতে বা অস্ত্র কিনতে এগুলোর জন্য দরকার অর্থ। এই অর্থ কোত্থেকে আসবে? তারা কি করতো, ব্রিটিশদের ওপরেই লুটপাট করতো। মানে ব্রিটিশদের কোথাও ট্রেজারি রয়েছে, ব্রিটিশরা কোনো টাকা পয়সা নিয়ে যাচ্ছে, তাদের উপর তারা ডাকাতি করতো। সেটাকে আমরা বলছি রাজনৈতিক ডাকাতি। এই সময় একটা এরকম ডাকাতি হয় যেটা হচ্ছে বাড়া ডেকয়েটি। এটা
পুলিন দাস হচ্ছেন ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা, এবং ঢাকা অনুশীলন সমিতি যে অনুশীলন সমিতি তারই একটা ব্রাঞ্চ ছিল, ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ঢাকা অনুশীলন সমিতি এইরকম ঘটনা ঘটায়। আরো একটা বিখ্যাত ঘটনা এই সময় ঘটে, দুঃসাহসিক ঘটনা, সেটা হচ্ছে রাসবিহারী বোস এবং শচীন সান্যাল এরা দুজন করেন। এই সময় এরা দুজন বড়লাট হার্ডিঞ্জের উপরে বোমা ছোড়েন। যখন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হচ্ছিল, তখন বড়লাট হার্ডিঞ্জ, মানে সেই সময় যিনি ভাইসরয় ছিলেন ভারতের, হার্ডিঞ্জ একটা বড় করে প্রসেশন করে, একটা জনসভা করে তিনি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করছিলেন, এবং সেই যাত্রা পথে হার্ডিঞ্জের উপর বোমা ছোড়া হয়। রাসবিহারী বোস এবং হচ্ছে শচীন সান্যাল বা শচীন্দ্রনাথ সান্যাল এরা দুজন বোমা ছোড়েন। এবার দেখো এদের যে অ্যাক্টিভিটিস কতটা আস্তে আস্তে চরম জায়গাতে যাচ্ছে। এর আগের যে হত্যার চক্রান্তগুলো ছিল, হত্যাগুলো করার চেষ্টা হয়েছিল, সেগুলো সবই ব্রিটিশ অফিসার ছিল, কোনো একজন জাজ বা এরকম ছোটখাটো অফিসার। কিন্তু এইবার ডাইরেক্ট বড় লাটের ওপর এই সময় অ্যাটাক হয়, এবং এই জিনিসগুলো করার পেছনে উদ্দেশ্য কি? তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে একজন ব্রিটিশ অফিসারকে হত্যা করে কি লাভ হবে? একজন ব্রিটিশ অফিসারকে হত্যা করলে কি ব্রিটিশরা ভারত থেকে চলে যাবে? বা ধরলাম হার্ডিঞ্জ একজন ভাইসরয়কেই হত্যা করার চেষ্টা করা হলো, তাতে কি ব্রিটিশরা ভারত থেকে চলে যাবে? তারা হয়তো যাবে না, কিন্তু তাদের মধ্যে একটা ভয় থেকে যাবে যে কেউ যদি একটা কোনো খারাপ কাজ করে, ভারতীয়দের বিরুদ্ধে কোনো কাজ করে, তাদেরকে যে কোনো সময় যে কেউ মেরে দিতে পারে। এই ভয়টা ব্রিটিশদের মধ্যে এই সময় ঢুকে গেছিল। তো এটা একটা বড় জিনিস ছিল, এবং এরা ব্রিটিশরা যত না বেশি অন্যান্য আন্দোলনকে ভয় পেত, এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলোকে তারা প্রচন্ড বেশি ভয় পেত। তারা যখন চেষ্টা করেছে এই সমস্ত আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করেছে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম 1912 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে এইরকম ঘটনা হয়, হার্ডিঞ্জের ওপর বোমা ছোড়া হয়, এবং এখানে হার্ডিঞ্জ মারা যাননি, কিন্তু তিনি আহত হন। এবার এই ঘটনাটা আবার ব্রিটিশদের নড়িয়ে দেয়। তারা আবার একটা বড় সার্চ করতে থাকেন যে কারা এর সঙ্গে যুক্ত ছিলেন। তো ফাইনালি 3জন ব্যক্তিকে এখানে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। একজনের নাম বসন্ত কুমার বিশ্বাস, দ্বিতীয়জন হচ্ছেন আমির চাঁদ, এবং তৃতীয়জন হচ্ছেন অবোধ বিহারী। এদের 3জনকে দোষী সাব্যস্ত করা হয়, এবং এখানে যে মামলাটা চলে সেটা হচ্ছে দিল্লি কনস্পিরেসি কেস বা দিল্লি চক্রান্ত মামলা। তো এই মামলাগুলোর নাম তোমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। তো দিল্লি কনস্পিরেসি কেস, এটা আমরা জানলাম। এবার যারা বোমা ছুঁড়েছিলেন তাদের মধ্যে হচ্ছেন রাসবিহারী বোস। রাসবিহারী বোস যিনি মেন এটার প্ল্যানার ছিলেন, তিনি এখান থেকে পালিয়ে যান। তাকে ব্রিটিশরা ধরতে পারেনি, এবং এরপরে অনুশীলন সমিতিতে আমরা ফিরে আসি। অনুশীলন সমিতি, এই সমিতিটার দায়িত্বে যিনি এই সময় আসেন, এর পরবর্তীকালে তার নাম হচ্ছে বাঘা যতীন, যার অরিজিনাল নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি। ইনি হচ্ছেন বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখার্জি। ক্লিয়ার? তো এই দলটা আবার নতুন করে এই বাঘা যতীনের নেতৃত্বে বড়সড় অ্যাক্টিভিটিসের জন্য এগিয়ে আসে। ইনি যখন নেতৃত্ব গ্রহণ করেন, তখন এই যুগান্তর দল বা যেটা অনুশীলন সমিতি, এটা আরো অর্গানাইজ হয়ে ওঠে। মেন যে ব্রাঞ্চটা সেটা কলকাতাতে অবস্থিত, তাছাড়াও এই সময় বিহার, ওড়িশা, এই সমস্ত জায়গায় যে ব্রাঞ্চগুলো ছিল তাদের মধ্যে একটা লিঙ্ক, তাদের মধ্যে একটা ব্যাপক অ্যাক্টিভিটিস এই সময় শুরু হয় বাঘা যতীনের নেতৃত্বে। এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় বাঘা যতীন একটা বড় সড়ো প্ল্যান করেন। যদি সেই প্ল্যানটা সাকসেসফুল হতো সেটা একটা বিশাল বড় ঘটনা হতো, দুর্ভাগ্যক্রমে সেটা সফল হয়নি। এই সময় তারা ঠিক করে ব্রিটিশদের যারা বিরোধী পক্ষ, তাদের সঙ্গে তাদের সাহায্য নিয়ে ভারতে তারা একটা রেভলিউশনারি অ্যাক্টিভিটিস করবে, তারা একটা বড় সড়ো আন্দোলন করবে, এবং এইটার মাধ্যমে তারা ব্রিটিশদের ভারত থেকে তাড়িয়ে ছাড়বে। এরকম একটা অ্যাক্টিভিটিস তারা করে, এবং এই সময় ব্রিটিশদের বিরোধী ছিল হচ্ছে জার্মানরা বিপরীতে ছিল। তো জার্মানদের সাহায্যেই এটা করার চেষ্টা করা হয়। এই সময় যুগান্তর পার্টি বা যুগান্তর দল ঠিক করে যে তারা জার্মানদের থেকে অস্ত্র কিনবে, জার্মানদের থেকে সাহায্য নেবে, অস্ত্র কিনে তারা সেই অস্ত্রের মাধ্যমে ভারতে একটা সশস্ত্র বিপ্লব করবে। এমনি বিপ্লব নয়, সশস্ত্র বিপ্লব, ডাইরেক্ট অ্যাটাক দিয়ে সরিয়ে দেওয়া, যেটা পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু সেম করেছিলেন।
সুভাষচন্দ্র বসুও সেম প্ল্যান করেছিলেন যে যারা ব্রিটিশদের বিরোধী তাদের সাহায্য নিয়ে ভারতে একটা আর্ম রেভলিউশন করা, দিয়ে ব্রিটিশদের সরিয়ে দেওয়া। তো সেইটা বহু দিন আগে এই বাঘা যতীন করে গেছেন। রাসবিহারী বোস, এই সময় রাসবিহারী বোসকে দেওয়া হয় উত্তর ভারতের দায়িত্ব। মানে তারা চেষ্টা করেছিল যে পুরো ভারতে এরকম অ্যাক্টিভিটিস করবে, এবং তারা জোন অনুযায়ী ভাগ করে নিয়েছিল যে উত্তর ভারতের অংশটার দায়িত্বে থাকবেন রাসবিহারী বোস। এবং এদের একটা প্ল্যান ছিল যে শুধুমাত্র তারা এই আর্ম রেভলিউশন করবেন তা নয়, যারা ভারতীয় সৈনিক রয়েছে ব্রিটিশদের আন্ডারে তাদেরকে পর্যন্ত এর মধ্যে অংশগ্রহণ করিয়ে নেবে। তার ফলে কি হবে, তারাও যদি বিদ্রোহ করে দেয়, তারাও যদি আর্ম রেভলিউশন করে দেয়, ব্রিটিশরা বাধ্য এখান থেকে চলে যেতে। তো এরকম ধরনের একটা বিশাল বড় প্ল্যান, এটা বুঝতেই পারছো, সেইরকম একটা প্ল্যান এই সময় করা হয়। এই প্ল্যানটার একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে জার্মান প্লট বা জিম্মেরমান প্ল্যান। ইম্পর্টেন্ট এই প্ল্যানটা, যদিও এটা কমপ্লিট হয়নি, সম্পূর্ণ হয়নি, ছড়িয়ে পড়ে, এই কথাটা বেরিয়ে যায়, লিক হয়ে যায়, কিন্তু এরকম একটা বড় সড়ো প্ল্যান তিনি এই সময় করেছিলেন। তো এত বড় একটা প্ল্যান, সেটা এক্সিকিউট করার জন্য অস্ত্র কেনার জন্য লাগবে অর্থ। তো সেভারাল ডেকয়েতি বা ডাকাতি, এই সময় রাজনৈতিক যেরকম ডাকাতি এরা করতে থাকে, এরকম ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে। এবং এদের প্ল্যান কতটা বড় ছিল দেখো, এই সময় এরা ভেবেছিল গরিলা পদ্ধতিতে এরা যুদ্ধ করবে, যুদ্ধ করে তারা ফোর্ট উইলিয়ামের মধ্যে ঢুকবে, দিয়ে ফোর্ট উইলিয়াম দখল করবে, সেখান থেকে ব্রিটিশদের সরিয়ে দেবে, এই সমস্ত প্ল্যানগুলো তাদের ছিল। আনফর্চুনেটলি ফর দ্য রেভলিউশনারিজ দ্য প্লট ওয়াজ লিকড। দুর্ভাগ্যবশত এই পুরো প্ল্যান লিক হয়ে যায়। সবার এই সমস্ত দলের মধ্যেই কেউ না কেউ এরকম ট্রেটার ছিল, তারা এরকম লিক করে দিত। তো এরকম লিক হয়ে গেছিল, যার ফলে পুলিশের নজরে এবার গিয়ে পড়ে বাঘা যতীনের ওপরে। পুলিশ এবার তাকে হন্য হয়ে খুঁজতে থাকে, এবং বাঘা যতীন এই সময় ছিলেন বালাসোরে। বালাসোর হচ্ছে উড়িষ্যাতে পড়ছে, তো এখানে তিনি ছিলেন, এবং উড়িষ্যাতেই এই অস্ত্রগুলো আসার কথা ছিল, ডেলিভারি হওয়ার কথা ছিল। এখানে তাকে গিয়ে পুলিশ ঘিরে ধরে। এবার এইখানে একটা গান ফাইট হয় বাঘা যতীন এবং ব্রিটিশ পুলিশের মধ্যে, এবং সেই যুদ্ধেই বাঘা যতীন মারা যান। যতীন মুখার্জি ওয়াজ শট অ্যান্ড ডায়েড এ হিরোজ ডেথ ইন বালাসোর। বালাসোরে তিনি মারা যান 1915 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। তো এরকম একটা বড় প্ল্যান এই সময় হয়েছিল। নেক্সট আমরা যাবো মহারাষ্ট্রের দিকে। মহারাষ্ট্রে এরকম কিছু অর্গানাইজেশন খোলা হয়েছিল, এবং প্রথম যে অর্গানাইজেশনটা খোলা হয়েছিল সেটা ভারতের সম্ভবত প্রথম অর্গানাইজেশন, সেটা হচ্ছে রামসই পেসেন্ট ফোর্স, রামসই কৃষক দল। এটা প্রথম খোলেন যিনি, তার নাম হচ্ছে বাসুদেব বলবন্ত ফাড়কে। ইনি এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিসের জনক বলা হয় এনাকে। এটা 1879 খ্রিস্টাব্দে খোলা হয়েছিল। ইনি হচ্ছেন বাসুদেব বলবন্ত ফাড়কে, যার নামে একটি ডাক টিকিট আমাদের দেশে ছাড়া হয়েছিল। তো ইনি এরকম একটা অর্গানাইজেশন খোলেন, যেটা ভারতের প্রথম এরকম বৈপ্লবিক অর্গানাইজেশন। এবং এদেরও প্ল্যান সেম ছিল, যে অস্ত্র জোগাড় করতে হবে, আর্ম রেভলিউশন করতে হবে, তার জন্য ডাকাতি বা এই সমস্ত জিনিসগুলো তারা করত। 1897 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে একটা বড় ঘটনা ঘটে, যেটা ঘটান দুজন ভাই। একজন, এদেরকে বলা হয় চাপেকর ব্রাদার্স, চাপেকর ভ্রাতৃদ্বয়। একজনের নাম দামোদর, আর একজনের নাম হচ্ছে বালকৃষ্ণ। দামোদর হরি চাপেকর, আর একজন হচ্ছেন বালকৃষ্ণ হরি চাপেকর। এরা দুজন র্যান্ড এবং আয়াস্ট বলে দুজন ব্যক্তিকে হত্যার চক্রান্ত করেন। এবার এরা কারা? র্যান্ড এবং আয়াস্ট এরা হচ্ছেন প্লেগ কমিশনার। এই সময় মহারাষ্ট্রে প্রচুর প্লেগ হয়েছিল, সেই প্লেগ দমন করার জন্য ব্রিটিশরা একটা কমিটি গঠন করে, এবং তাতে এই দুজনকে তারা নিয়োগ করে। কিন্তু এরা চূড়ান্ত দুর্নীতি করতো এবং প্রচন্ড খারাপ কাজ এই সময় করেছিল। তো এদেরকে হত্যা করার জন্য চাপেকর ব্রাদার্স এরা দুজন অস্ত্র তুলে নেন, এবং এই প্ল্যানটা সফল হয়েছিল। এদের দুজনকে হত্যা করে দেওয়া হয়, দুজনে হত্যা করে দেন। অন্যদিকে সাভারকার মিত্র মেলা এটা প্রতিষ্ঠা করেন। ইনি হচ্ছেন সাভারকার, ভিডি সাভারকার। ইনি মিত্র মেলা বলে একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন 1899 খ্রিস্টাব্দে,
যেটা পরবর্তীকালে অভিনব ভারত নামে পরিচিত হয়। অ্যাকচুয়ালি অভিনব ভারত নামে একটা অর্গানাইজেশন খোলা হয়েছিল, সেই দুটো মার্জ হয়ে যায়, দিয়ে পরবর্তীকালে অভিনব ভারত এটা এই নামে পরিচিত হয়। 1904 খ্রিস্টাব্দে এই মার্জারটা হয় এবং 1904 খ্রিস্টাব্দ থেকে এই অর্গানাইজেশনটা অভিনব ভারত নামে পরিচিত হয়। এরাও এরকম একটা দুঃসাহসিক প্ল্যান করেছিল 1909 খ্রিস্টাব্দে। এই সময় যিনি নাসিকের কালেক্টর ছিলেন, কালেক্টর বলতে যারা ট্যাক্স কালেক্ট করতো সেরকম, তাদের যিনি হেড ছিলেন তার নাম হচ্ছে এম.ডি. জ্যাকসনকে হত্যা করার প্ল্যান করা হয় এবং এই অভিনব ভারত থেকেই এই প্ল্যানটা করা হয়েছিল। এবং 1909 খ্রিস্টাব্দে এই জ্যাকসনকে হত্যা করে দেয় অনন্ত লক্ষ্মণ কানহারে। ইনি একজন বিখ্যাত একজন নমস্য ব্যক্তি অনন্ত লক্ষ্মণ কানহারে। ইনি 1909 খ্রিস্টাব্দে জ্যাকসনকে হত্যা করে দেন এবং ইনি অভিনব ভারতেরই মেম্বার ছিলেন। অতএব এটা অভিনব ভারতেরই একটা প্ল্যান ছিল। এবং স্বাভাবিক ঘটনা, ব্রিটিশরা এটা তদন্তে নামে এবং তারা জানতে পারে যে এই অভিনব ভারত একাধিক অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত, তারা এরকম প্ল্যান করছে, তারা ব্রিটিশদের বিরুদ্ধে এরকম ধরনের চক্রান্ত তারা করছে। এখানে 38 জন মানুষকে বন্দি করা হয় যারা এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন, যারা এই সমস্ত প্ল্যানগুলো করছিলেন, তাদেরকে এখানে বন্দি বানানো হয় এবং সাভারকারকে এখানে মেন ব্রেন, এই আন্দোলনের বা এই ঘটনার মেন মুখ্য ব্যক্তিত্ব হিসেবে তাকে ঘোষণা করা হয়, তাকে ধরা হয়। ওকে, যেহেতু তিনি এই অর্গানাইজেশনটা খুলেছিলেন। এবার হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবেও এই সময় একাধিক অর্গানাইজেশন খোলা হয়েছিল এবং পাঞ্জাবের দুজন বিখ্যাত ব্যক্তি, একজনের নাম হচ্ছেন লালা লাজপত রায়। তোমরা তার নাম বিভিন্ন সময় শুনেছো, এর আগেও তার নাম অনেকবার এসছে। লালা লাজপত রায় একজন বিশাল বড় লিডার ছিলেন এবং তিনি পাঞ্জাবের শুধু নয়, সারা ভারতের এই সময় সব থেকে বড় লিডার ছিলেন লালা লাজপত রায়। আর আরেকজন হচ্ছেন অজিত সিং। অজিত সিং এর আর একটা পরিচয় রয়েছে, অজিত সিং হচ্ছেন ভগৎ সিং, বিপ্লবী ভগৎ সিং এর কাকা ছিলেন। পাঞ্জাবে বহু দিন ধরে ব্রিটিশরা বিভিন্ন রকমের প্রবলেম বা বিভিন্ন রকমের অত্যাচার করছিল। বিশেষত এখানে যেহেতু চাষবাস খুব ভালো হয়, চাষের উপরে, চাষিদের ওপর খুব অত্যাচার এখানে করা হতো। ল্যান্ড রেভিনিউ নিয়ে বা ইরিগেশন ট্যাক্স নিয়ে, জলসেচ কর নিয়ে, এই সমস্ত নিয়ে খুব করা হতো, চাষিদের ওপর অত্যাচার করা হতো। সেইগুলোর উদ্দেশ্যেই এখানকার মানুষ ঐক্যবদ্ধ হয় এবং এইরকম রেভলিউশনারি অর্গানাইজেশন তৈরি করে বা তারা এইরকম রেভলিউশনারি অ্যাক্টিভিটিসের মধ্যে অংশগ্রহণ করতে শুরু করে। লালা লাজপত রায় এবং অজিত সিং একটা অর্গানাইজেশন খোলেন যেটার নাম হচ্ছে আঞ্জুমান ই মহিজবান ই ওয়াতন। বড় নাম একটু, কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটা কে প্রতিষ্ঠা করেছিলেন, লালা লাজপত রায় এবং অজিত সিং। আঞ্জুমান ই মহিজবান ই ওয়াতন, এটা লাহোরে প্রতিষ্ঠিত হয়েছিল, এর হেডকোয়ার্টার ছিল লাহোরে। এই দলটা আরো বেশি যে কারণে পপুলার ছিল, ভারত মাতা বলে একটা জার্নাল বা পত্রিকা এরা প্রকাশিত করতো। এই ভারত মাতা এই জার্নালটা খুব পপুলার ছিল এবং এইটার মাধ্যমেও এই অ্যাক্টিভিটিস গুলো করা হতো। তাদের কর্মকাণ্ড তারা ছড়াতো, ব্রিটিশ বিরোধী তারা লেখা ইত্যাদি এখানে তারা ছাপাতো। এই অর্গানাইজেশনের অন্যান্য যারা লিডার ছিলেন তারা হচ্ছেন আগা হায়দার, সৈয়দ হায়দার রাজা, ভাই পরমানন্দ। এরা প্রত্যেকেই এই দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং আরেকজন বিখ্যাত ব্যক্তি যার নাম হচ্ছে লালচাঁদ ফালাক। লালচাঁদ ফালাক তিনিও একজন বিখ্যাত ব্যক্তি, তিনি একজন উর্দু কবি ছিলেন, তিনি এই দলের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু পাঞ্জাবের ব্যাপারটা হচ্ছে খুব তাড়াতাড়ি যেরকম এখানে অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়েছিল সেগুলো বন্ধ হয়ে যায়। বাংলাতে বা মহারাষ্ট্রে যেরকম খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, প্রচুর এরকম অ্যাক্টিভিটিস হয়েছে, পাঞ্জাবে এটা কম হয়েছিল কারণ পাঞ্জাবের উপর দমন নীতি প্রচন্ড বেশি নেওয়া হয়। 1907 খ্রিস্টাব্দে পাঞ্জাবে ব্যান করে দেওয়া হয় যে কোনো পলিটিক্যাল মিটিং, উইথ এ ব্যান অন পলিটিক্যাল মিটিং অ্যান্ড দ্য ডিপোর্টেশন অফ লাজপত রায় অ্যান্ড অজিত সিং। তো 1907 খ্রিস্টাব্দের মে মাসে এখানে পলিটিক্যাল মিটিং করা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং লালা লাজপত রায় এবং অজিত সিং এনাদের দুজনকে বন্দি করে নেওয়া হয় এবং এরা যেহেতু মেন লিডার ছিলেন তাদের বন্দি হওয়া এবং এই অর্গানাইজেশনগুলোর যে মিটিং সেগুলো বন্ধ করে দেওয়া, এই সমস্ত কারণে এখানে
এই অ্যাক্টিভিটিস গুলো অনেকটা কমে গেছিল। আবার এখানে হবে কোন সময়, যখন জালিয়ানওয়ালাবাগ ঘটনা ঘটবে, তারপরে এখানে আবার এরকম ধরনের কাণ্ড চলতে থাকবে। পাঞ্জাব থেকে বিখ্যাত কয়েকজন বিপ্লবীর নাম তোমরা মনে রাখো, যেমন অজিত সিং এর নাম তো তোমরা জানলেই। সুফি অম্বা প্রসাদ, ইনি একজন বিখ্যাত ব্যক্তি। সুফি অম্বা প্রসাদ, তারপর হচ্ছে ভাই পরমানন্দ, এনার নামও উপরে পেলে, এবং লালা হরদয়াল, এনার নামও তোমরা পরে আবার পাবে। তো এরা পরবর্তীকালে বড় সড়ো অ্যাক্টিভিটিস তারা করে, প্রচুর এরকম রেভলিউশনারি কর্মকাণ্ড এরা যুক্ত ছিলেন। রাসবিহারী বোসের সঙ্গে যুক্ত, মানে এই গদার যে আন্দোলন চলেছিল, সেই গদার আন্দোলনের সঙ্গে রাসবিহারী বোস যুক্ত ছিলেন। এবং 1913 খ্রিস্টাব্দে রাসবিহারী বোস মিট যতীন টু ডিসকাস দ্য possibilities of an all India armed rising of 1857 টাইপ। তো 1913 খ্রিস্টাব্দে রাসবিহারী বোস বাঘা যতীনের সঙ্গে মিট করেন, এবং তাদের মধ্যে ডিসকাস হয় যে কিভাবে একটা অল ইন্ডিয়া বেসিসে একটা অ্যাক্টিভিটিস করা যায়, বা একটা আন্দোলন শুরু করা যায়, যেমন করে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ হয়েছিল, সেই রকম ধরনের একটা আন্দোলন তারা করতে চেয়েছিল। যেটা আমরা বাঘা যতীনের ক্ষেত্রে দেখলাম যে তিনি একটা বড় প্ল্যান করেছিলেন, তারই এটা অংশ ছিল। এবং 1857 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, সিপাহীরাই বিদ্রোহ করে দিয়েছিল, সেই রকমই তারা প্ল্যান করেছিল যে সিপাহীদেরকেই আবার, যারা ব্রিটিশ আর্মির মধ্যে ভারতীয় সৈন্য রয়েছেন, তাদেরকেই এই এতে অংশগ্রহণ করাবে এবং ভারতে একটা বড় আর্ম রেভলিউশন করবে। তো সেই কারণে রাসবিহারী বোসের সঙ্গে বাঘা যতীনের মিট হয়, এবং এর ওপরে রাসবিহারী বোসের ওপর দায়িত্ব ছিল, বা অন্যান্য জায়গাগুলো পাঞ্জাব বা এই সমস্ত জায়গাতে তিনি এইটার নেতৃত্ব দেবেন। কিন্তু এই ঘটনা যখন জানাজানি হয়ে যায়, প্ল্যানটা যখন লিক হয়ে যায়, অটোমেটিক্যালি রাসবিহারী বোসের ওপরেও ব্রিটিশদের নজর গিয়ে পড়ে, তাকে ধরার চেষ্টা করা হয়, এবং রাসবিহারী বোস এখান থেকে পালিয়ে চলে যান জাপানে। 1915 খ্রিস্টাব্দে তিনি জাপানে চলে যান, এবং পরবর্তীকালে তিনি যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সম্পর্কে যখন পড়বো, তখন আবার রাসবিহারী বোসের সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এখানে আমি একটা লিস্ট বানিয়েছি কিছু ইম্পর্টেন্ট অর্গানাইজেশন কারা প্রতিষ্ঠা করেন, এবং মানে প্রথমটা এই লিস্টটায় রয়েছে হচ্ছে অর্গানাইজেশনগুলোর নাম। এখানে রয়েছে অর্গানাইজেশনগুলোর নাম, কে প্রতিষ্ঠা করেন, কোথায় প্রতিষ্ঠা হয়, প্লেস, এটা হচ্ছে কার দ্বারা প্রতিষ্ঠা হয়, এবং হচ্ছে কবে প্রতিষ্ঠা হয়, ডেট। ঠিক আছে, প্রথম হচ্ছে ব্যায়াম মন্ডল এটা তৈরি করেন চাপেকার ব্রাদার্স এর নাম আমরা দেখে এলাম। তো পুনাতে এটা তৈরি হয় 1896-97 খ্রিস্টাব্দে। মিত্র মেলা 1903 খ্রিস্টাব্দ থেকে, যেটা অভিনব ভারত নামে পরিচিত হয়। এটার আরেকটা নাম ছিল ইয়ং ইন্ডিয়া সোসাইটি। ঠিক আছে, ইয়ং ইন্ডিয়া সোসাইটি। তো মিত্র মেলা এটা সাভারকার তৈরি করেন, সাভারকার ব্রাদার্স। সাভারকার অ্যাকচুয়ালি দুই ভাই ছিলেন। তো নাসিকে এটা তৈরি হয়, এবং 1901 খ্রিস্টাব্দে এটা অর্গানাইজড হয়, কিন্তু পরবর্তীকালে 1903 খ্রিস্টাব্দে এটা অভিনব ভারত নামে পরিচিত হয়। অনুশীলন সমিতি এটা প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু এবং প্রমথনাথ মিত্র। কলকাতাতে এটা প্রতিষ্ঠা হয় 1902 খ্রিস্টাব্দে। স্বদেশ বান্ধব সমিতি এটা আশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেন, এবং 1905 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HRA, এদের সম্পর্কে পরে পড়বো আমরা, এখনো এগুলো আসেনি। সেকেন্ড যে ফেজটা, সেখানে এগুলো পড়বো। তো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠা করেন শচীন্দ্রনাথ সান্যাল, নরেন্দ্র মোহন সেন, আর হচ্ছে প্রতুল গাঙ্গুলি। এটা কানপুরে প্রতিষ্ঠিত হয়, এবং 1924 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, ভারত নওজওয়ান সভা, এটা ভগৎ সিং প্রতিষ্ঠা করেন লাহোরে 1926 খ্রিস্টাব্দে। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন আর্মি, যেটা HSRA নামে পরিচিত, এখানে ছিলেন চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, আর হচ্ছে সুখদেব। ইম্পর্টেন্ট তিনজন ব্যক্তিত্ব, পরবর্তীকালে এদের আন্দোলনগুলো আমরা পড়বো, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং এবং সুখদেব। তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে 1928 খ্রিস্টাব্দে। নেক্সট, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, এটা শ্যামজি কৃষ্ণ বর্মা তৈরি করেন লন্ডনে 1905 খ্রিস্টাব্দে। বাইরের যে আন্দোলনগুলো এরকম, সেগুলো আমরা এখনো পড়িনি, স্কিপ করেছি, একটু পরে মানে এর পরের ভিডিওতে আমি সেটা বলবো। এবং ইন্ডিয়ান হোম রুল সোসাইটি এটা তৈরি হয় লন্ডনে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এটা তৈরি করেন তারকনাথ দাস,
ক্যালিফোর্নিয়া ইউএসএ তে 1907 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়। গদার পার্টি এটা তৈরি করেন লালা হরদয়াল। এটা ইউএসএ এবং কানাডা দু জায়গাতে এরা কাজ করতো। 1913 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়। এরপর হচ্ছে কিছু ইম্পর্টেন্ট স্বাধীনতা সংগ্রামী যারা কোন আন্দোলনের সঙ্গে বা কোন ঘটনার সঙ্গে যুক্ত সেইগুলো তোমাদের জানতে হবে একটু, সেইগুলো একটু জেনে রাখো। যেমন ক্ষুদিরাম বোস মুজফ্ফরপুর কিলিং, যেটা মুজফ্ফরপুর বোমা মামলা, এর সঙ্গে যুক্ত ছিলেন। চন্দ্রশেখর আজাদ কাকোরি কনস্পিরেসি, কাকোরি ষড়যন্ত্র মামলা, যেটা পরে পড়বো, তো তার সঙ্গে যুক্ত ছিলেন। এখানে একটা অ্যাকচুয়ালি ওভারঅল দিচ্ছি, এরকম একটা লিস্ট হিসেবে তোমাদের কাছে থাকবে। পরে এগুলো সমস্ত কিছু পড়বো, কিন্তু লিস্ট হিসেবে থাকার একটা দরকার রয়েছে, যাতে একবার চোখ বোলালে তোমরা বুঝতে পেরে যাবে। রামপ্রসাদ বিসমিল কাকোরি কনস্পিরেসির সঙ্গে যুক্ত ছিলেন, এটা দুজনেই। আর হচ্ছে ভগৎ সিং হচ্ছে সেন্ট্রাল অ্যাসেম্বলি বোম কেস, যেখানে এরা কেন্দ্রীয় আইনসভাতে বোমা ছুঁড়েছিলেন, এবং এখানে এই ঘটনা খুবই বিখ্যাত একটা ঘটনা। তো ভগৎ সিং এটার সঙ্গে যুক্ত ছিলেন। উধম সিং এনার সম্পর্কে পড়বো। ক্যাক্সটন হলে তিনি শুট করেছিলেন। আচ্ছা, তারপর হচ্ছে এটা অতটা ইম্পর্টেন্ট নয়। হিমু কল্যাণী, এরা এতটা ইম্পর্টেন্ট নয়। আসিফুল্লাহ খান ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, খুবই বিখ্যাত ব্যক্তি আসিফুল্লাহ খান। তিনি কাকোরি কনস্পিরেসি, কাকোরি ষড়যন্ত্র মামলা, তার সঙ্গে যুক্ত ছিলেন। শচীন্দ্র বক্সি, ইনিও কাকোরি। তারপর হচ্ছে মন্মথ নাথ গুপ্ত, ইনিও কাকোরি কনস্পিরেসির সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট, বাসুদেব বলবন্ত ফার্কে, ইনি ডেকানের যে বিদ্রোহ হয়েছিল তার সঙ্গে যুক্ত ছিলেন। আনন্দ লক্ষ্মণ কানহারে, যিনি জ্যাকসনকে হত্যা করেছিলেন। আচ্ছা, এখানে একটু হেজি হয়ে গেছে এটা, এই যে স্লাইডটা সেটা। কৃষ্ণজি গোপাল কার্ভে, অতটা ইনিও জ্যাকসনের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু ইনি এতটা ইম্পর্টেন্ট আমাদের, মানে ইম্পর্টেন্ট নয় বলতে এই নয় যে তারা ভারতীয় স্বাধীনতা সংগ্রামে ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব নয়, তারা অবশ্যই ব্যক্তিগত, প্রত্যেকেই নমস্য ব্যক্তি, কিন্তু আমাদের পরীক্ষার জন্য যাদের নাম খুব পপুলার তাদেরগুলো একটু মনে রাখতে হবে। গণেশ দামোদর সাভারকার, আচ্ছা, ইনি তো আর্ম মুভমেন্ট যেটা হয়েছিল তার সঙ্গে যুক্ত ছিলেন। বিনায়ক দামোদর সাভারকার, ইনি এনাকে বলা হয় ফাদার অফ হিন্দু ন্যাশনালিজম। তো বিনায়ক দামোদর সাভারকার এবং গণেশ দামোদর সাভারকার, এরা দুজন ভাই ছিলেন। বাঘা যতীন, যেটা জার্মানদের সঙ্গে যে কনস্পিরেসিটা হয়েছিল, জার্মানদের সঙ্গে নিয়ে, জার্মানদের অস্ত্র নিয়ে এখানে যে বিদ্রোহ, সেটার সঙ্গে যুক্ত ছিলেন। বটুকেশ্বর দত্ত, সেন্ট্রাল অ্যাসেম্বলি বোম, ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত, এরা দুজন মিলেই সেই বোমাটা ছুঁড়েছিলেন। আর হচ্ছে সুখদেব, এরা তিনজন ইম্পর্টেন্ট। তো সুখদেব, বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং, এরা সেন্ট্রাল অ্যাসেম্বলি বোম কেসের সঙ্গে যুক্ত। এরপরে তোমাদের জানতে হবে প্রীতিলতা ওয়াদেদার, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব অ্যাটাক, পাহাড়তলিতে একটা ইউরোপিয়ান ক্লাব ছিল, তাতে ইনি অ্যাটাক করেছিলেন, প্রীতিলতা ওয়াদেদার। তারপর হচ্ছে যতীন্দ্রনাথ দাস, হাঙ্গার স্ট্রাইক অ্যাট লাহোর কনস্পিরেসি কেস, যে লাহোর কনস্পিরেসি কেস যখন পড়বো সেটা তখন জানতে পারবে। যতীন্দ্রনাথ দাস অনেক দিন অনশন করে তিনি মারা গেছিলেন। তারপরে তোমাদের জানতে হবে মদনলাল ধিংরা, ইনি একজন ইম্পর্টেন্ট নাম। তিনি কার্জন ওয়াইলিকে হত্যা করেছিলেন, তো তার জন্য তিনি বিখ্যাত। তারপরে তোমাদের জানতে হবে সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, যে বিখ্যাত ঘটনা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, তার সঙ্গে যুক্ত ছিলেন। তার সঙ্গে এনার সঙ্গে ইনিও ছিলেন অনন্ত সিং। আচ্ছা, অরবিন্দ ঘোষ, আলিপুর বোমা মামলা একটু আগে দেখলাম। রাসবিহারী বোস, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তিনি প্রস্তুত তৈরি করেছিলেন। তারপর অম্বিকা চক্রবর্তী, ইনিও যুক্ত ছিলেন এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে। বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত এবং বিনয় বসু, তিনজনেই তোমরা জানো যে তারা রাইটার্স বিল্ডিং এ অ্যাটাক করেছিলেন, অলিন্দ যুদ্ধ যাকে বলা হয়। তো এরা তিনজনের সঙ্গে যুক্ত ছিলেন। তো এদের তিনজনের নামও তোমাদের জানতে হবে, কোন মামলার সঙ্গে বা কোন ঘটনার সঙ্গে তারা যুক্ত ছিলেন। আচ্ছা, এরপর তোমাদের জানতে হবে বারীন্দ্র কুমার ঘোষ, এটাও দেখলাম আমরা, আলিপুর বোম কেস।
প্রফুল্ল চাকি, দেখলাম এনার নাম মুজফ্ফরপুর যে কিলিং, সেখানে কিংসফোর্ডকে যে হত্যা করা, তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। উল্লাসকর দত্ত, আলিপুর ব্যোমকেশ, এটা অতটা ইম্পর্টেন্ট নাম নয়। আচ্ছা, এরপরে তোমাদের জানতে হবে, মোটামুটি এই কটা জানলেই হবে। বাকিগুলো তোমাদের এখানে থাকলো, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা একটু দেখে রাখতে পারো, কিন্তু মেন যেগুলো আমি সেগুলোকে নোট করলাম বা সেগুলোকে পয়েন্ট করে দিলাম, তো সেইগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এইগুলো হচ্ছে এক্সট্রা পয়েন্ট, এগুলো বইতে নেই। এই যে স্লাইডগুলো, এগুলো আমি এক্সট্রা দিই তোমাদেরকে নতুন কিছু বা একটা জায়গায় রাখা বা ভালোভাবে পড়ার জন্য। তো এই ভিডিওটা এই অবধি থাকছে, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তোমাদের যদি মনে হয় কোনো সাজেশন রয়েছে তাহলে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।